দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের উপর হামলা মারধরের অভিযোগে মামলা, রোববার আন্দোলনকারীদের গণপদযাত্রা, ছাত্রদের আন্দোলন থামানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা কোটা আন্দোলন কোন পথে, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য স্টুডিওতে তিনজন অতিথি আছেন। আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই। আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা। আছেন মেহেদী হাসান, সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি, এবং আছেন হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমরা সরাসরি একটু হাসনাত আবদুল্লাহ, আপনি যেহেতু সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক, আপনার কাছে প্রশ্ন আমার। হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ, এরপর কোটা নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে আপনারা আবারও আন্দোলনে নেমেছেন আমরা লক্ষ্য করেছি। স্থায়ী সমাধান বলতে আসলে আপনারা কি চাইছেন, মানে একটু স্পষ্ট করে যদি দিয়েছে আপিল বিভাগ। দেখুন, 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়, সেই পরিপত্রটি 5 জুন বাতিল করা হয়। 2018 সালে আমাদের যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনটি কিন্তু কোটা বাতিলের আন্দোলন হয়নি, সেটি হয়েছিল কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময় যে সিদ্ধান্তটি দিয়েছিল, সেই সিদ্ধান্তটি একটি ইনক্লুসিভ বা কম্প্রিহেন্সিভ সিদ্ধান্ত না হওয়ায় সেটিকে 2024 সালে এসে বাতিল করে দেয়। এখন দেখুন, এই যে 2018 সালের যে পরিপত্রটি, এই পরিপত্রটি ত্রুটিপূর্ণ বিধায় কিন্তু, অর্থাৎ কোটা বাতিল। কিন্তু আমরা যে কনস্টিটিউশনে দেখি, কনস্টিটিউশনের 28-এর যেই আমাদের 4 অনুচ্ছেদে কনস্টিটিউশনের যদি আমি দেখি, যে কনস্টিটিউশনালি কিন্তু দুইটা জিনিস রাখা যায়, একটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রিভিলেজ, একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। এখন কোটার যে ব্যবস্থাটি, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রিভিলেজ। অর্থাৎ যদি রাষ্ট্র মনে করে থাকে কোনো একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র তাকে প্রয়োজন অনুযায়ী কোটা দিবে। কিন্তু 18-এর পরিপত্রটি একটি কেন ত্রুটিপূর্ণ পরিপত্র? কারণ সেখানে কোটা ব্যবস্থাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল। দেখুন, 18 সালের যে আন্দোলনটি হচ্ছে এবং 2024 সালের আন্দোলনটি হচ্ছে, এই জায়গায় একটি বার্তা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমরা কোটা বাতিল কিন্তু চাই নাই, আমরা কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছি। এখন হাইকোর্ট যে রায়টি বা স্ট্যাটাস কো যেটি দিয়েছে, স্থিতি অবস্থা, সেটি কিন্তু দিয়েছে কিসের উপরে? সেটা হচ্ছে 18-এর পরিপত্রের উপরে। এখন 18-এর পরিপত্রটিতে দুইটি কারণে সেটার সাথে আমরা কমপ্লাই করছি না। 1 নম্বর বিষয় হচ্ছে, সেটি হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে, 18-এর পরিপত্রটিতে শুধুমাত্র 2টি গ্রেডের কথা বলা হয়েছে, প্রথম শ্রেণীর চাকরি এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি। কিন্তু আমাদের যে আন্দোলনটি বর্তমানে হচ্ছে, সেটি হচ্ছে সকল গ্রেডের যতগুলো অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা রয়েছে, সেই কোটাগুলো বাতিল করে এবং হচ্ছে কি কোটার যৌক্তিক বিন্যাসের মধ্য দিয়ে হচ্ছে কোটার পুনর্বিন্যাস করে একটি হচ্ছে নতুন করে পরিপত্র দেওয়া অথবা সংসদে আইন করার মাধ্যমে কোটার স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য আমরা বলছি। এখন এই প্রশ্নটি আবার আমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, আপনারা মুক্তিযোদ্ধা কোটা মানে থাকুক নাকি না থাকুক, কোনটা চান? দেখুন, এই যে আমাদের আন্দোলনের শুরু থেকে আমাদেরকে মুক্তিযোদ্ধাদের কোটার, আমরা বারবার বলা হচ্ছে আমরা প্রত্যক্ষ আমাদেরকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। কিন্তু দেখুন, আমরা কিন্তু মুক্তিযোদ্ধার কোটার বিরোধী কখনোই না। মুক্তিযুদ্ধ আমাদের আবেগের জায়গা। কারণ আজকে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কারণে, এবং মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান। এখন এই মুক্তিযোদ্ধাদের জন্য কোনো রিওয়ার্ড যদি রাষ্ট্র রেখে থাকে, সেই রিওয়ার্ড রাষ্ট্র চাইলে এক্সপান্ড করতে পারে। কিন্তু দেখুন, কোটা থাকুক মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পর্যন্ত যে কোটাটি রয়েছে, সেই কোটাটি নিয়ে হচ্ছে আমরা প্রশ্ন তুলছি। অর্থাৎ 2024 সালে এসে বর্তমানের বাস্তবতার প্রাসঙ্গিকতায় যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পর্যন্ত কোটা থাকা উচিত কিনা, আজকে এই প্রশ্নটি এই জায়গায় হচ্ছে বিতর্কটি চলে এসেছে। কারণ আমাদেরকে বলা হচ্ছে, সংবিধানে কিন্তু এই শব্দটি বলা হয়েছে, অনগ্রসর যদি জাতিকে পিছিয়ে আনার জন্য। এখন দেখুন, আমরা কোন কোটাটি নিয়ে হচ্ছে আমরা সমালোচনা করছি বা আমরা বিরোধিতা জানাচ্ছি? কারণ আমাদের এই যে সুযোগের স্বল্পতা, আমাদের অপ্রতুল একটা দেশে অপ্রতুল সুযোগ, কিন্তু আমাদের বিপুল পরিমাণ সম্ভাবনা। এখানে প্রত্যেক বছর যে পরিমাণ চাকরি প্রার্থী আসে আর যে পরিমাণ চাকরির সুযোগ সৃষ্টি হয়, সেই জায়গা থেকে 2024 সালে এসে আমরা কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটাটাকে আমরা কেন প্রশ্নবিদ্ধ করছি? এটা খুবই রেশনাল একটা বিষয়, বা এই লজিক্যালি আমাকে কোশ্চেনটা করতে পারে। কিন্তু আমরা এই জায়গায় দেখুন, এখানে কিন্তু অন্য কোন কোটার জন্য আমরা বলছি না যে মুক্তিযোদ্ধাদের কোটা 56% আমরা একটু এই জায়গায় আমাকে একটু হয়তো অন্যভাবে ব্যাখ্যা করা হইতে পারে। অন্য কোন কোটা বলতে আমি বোঝাচ্ছি, মুক্তিযোদ্ধাদের নাতিপুতির অন্য কোনো সুবিধা নিয়ে কিন্তু এখানে কথা বলা হচ্ছে না। অর্থাৎ স্কুলে যখন ভর্তি করা হচ্ছে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে কোটাগুলো রয়েছে, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার নাতিপুতি অথবা
যে যে কোন ক্ষেত্রের কোটার কথা বলছেন? আমরা চাকরির ক্ষেত্রের কোটাটির কথা বলছি, চাকরির ক্ষেত্রে। কারণ একজন মুক্তিযোদ্ধার নাতিপুতি যখন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার কোটাটি ব্যবহার করছে, তখন আমি একজন প্রান্তিক জনপদ থেকে উঠে আসা কৃষকের সন্তান, তখন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে সিমিলার ফ্যাসিলিটিজের মধ্যে আমরা বেড়ে উঠি, আমরা সমানভাবে মনস্তাত্ত্বিকভাবে বেড়ে উঠি, আমরা ওয়েল ইকুইপড হই। তখন এই 5 বছর বা 6 বছর যখন আমরা একটা সমান বাস্তবতার মধ্যে বেড়ে উঠি, তখন আমরা প্রতিযোগিতার মূল্য, অর্থাৎ মূলধারার প্রতিযোগিতার জন্য আমরা সমানভাবে কিন্তু আমরা প্রতিযোগিতা করা উচিত। আমি স্পষ্ট, আমি আসবো আপনার কাছে, খুবই স্পষ্ট। আমি একটু যেতে চাই, আমি এই জায়গায় একদম স্পষ্ট করে দিচ্ছি, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী একবারও না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পর্যন্ত কোটাটি রাখা এই 2024-এর বাস্তবতায় যৌক্তিক কিনা সেই জায়গায় কি হচ্ছে আমরা বারবার কথা বলছি। জনাব মেহেদী হাসান, আপনি সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি, আপনার কাছে আসতে চাই। যারা কোটার সংস্কারের দাবিতে আন্দোলন করছেন, আর আপনারা কোটার দাবিতেও আপনারা দেখেছি যে নেমেছেন, আন্দোলন করছেন, দুপক্ষের দাবির মধ্যে আসলে সুস্পষ্ট পার্থক্যর দিকগুলো কি একটু যদি বলেন, বা কোনো প্রতিপক্ষ কিনা আপনারা এই ধরনের কোনো বিষয় আছে কিনা একটু যদি বলেন। ধন্যবাদ। প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বর্তমান যে চলমান আন্দোলন, এখানে মুক্তিযোদ্ধার পরিবার বা গত 2018 সালেও যখন ছিল, তখন কিন্তু আমরা কোটার পক্ষে বিপক্ষে আমরা কিন্তু আন্দোলনে তখন নামিনি। কারণ আন্দোলনে তখনই যাওয়া হয় যখন কোটা বা দাবি বিভিন্ন প্রসঙ্গ এনে যখন মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হয়। সম্প্রতি আপনারা দেখেছেন যে একজন মুক্তিযোদ্ধা উনি বলছে যে জনগণের কষ্ট হচ্ছে, বলার পরে ওনাকে যে লাঞ্ছিত হতে হয়েছে, উনি কিন্তু এই দেশ যারা এনেছেন তাদের একজন। 30 লক্ষ শহীদের রক্তে মাখা যে জাতীয় পতাকা, কারা লাঞ্ছিত করেছে? আন্দোলনে উনি আন্দোলনের সময়, আপনার এটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, এবং এটা তারপরে জাতীয় পতাকা পদদলিত করা, 30 লক্ষের রক্ত কিন্তু এই জাতীয় পতাকার মধ্যে মাখানো। যখন রাষ্ট্র নিয়ে বা বিভিন্ন বিষয়ে কথা হয়, কারণ ছোট ছোট ছেলে মেয়েরা তারা আন্দোলন করছে বা তাদের দাবি নিয়ে, এই বিষয়টা বা আমিও দেখবেন যে আমরা কিন্তু এই বিষয়ে কখনো কথা বলি না। আর কোটা নিয়ে বর্তমান প্রেক্ষাপটে কথাটা বলার সুযোগ কম। আপনাদের দাবি আর আন্দোলনকারী এখানে আছেন হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের দাবির মধ্যে সুস্পষ্ট পার্থক্যটুকু একটু যদি স্পষ্ট হচ্ছে, মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হয়েছিল এটা কিন্তু মুক্তিযোদ্ধারা চেয়ে নেয়নি, কারণ এটা হচ্ছে রাষ্ট্র দিয়েছে, রাষ্ট্রের একটি সিদ্ধান্ত। কারণ কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে অনেক কিছু প্রয়োজন হয়, যেমন সংবিধানে আমরা শুধু পিছিয়ে পড়া দেখি, কিন্তু কল্যাণমূলক রাষ্ট্রের করতে গেলে সেখানে রাষ্ট্রের অনেক অ্যারেঞ্জমেন্ট, অনেক প্ল্যান, অনেক কিছু থাকে। সেইগুলো যেমন ধরেন, আমরা যারা আমার পাশেই আমার ছোট ভাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই, তা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটা লেখাপড়া করছে তার কিন্তু বছরে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় বিশ্ববিদ্যালয়ের মানে তার পেছনে ব্যয় কত হয়, সব মিলায় দেখা যায় যে প্রায় 8 লাখ টাকা প্রতি বছরে। একটু দাবির বিষয়টি যদি স্পষ্ট করেন, রাষ্ট্রের কি না বলছি, রাষ্ট্রের কি এটাতে আমার ছেলে বা আমার ভাই যদি রাষ্ট্র 4 বছর পড়লো 32 লাখ টাকা রাষ্ট্র খরচ করলো, 5 বছর পড়লে 40 লাখ টাকা, রাষ্ট্রের কি দায়? আমার সন্তানকে কেন পড়াবে? তার মানে রাষ্ট্রের একটা প্ল্যান থাকে, রাষ্ট্রেরও কিছু নীতি আদর্শ বা লক্ষ্য থাকে, সেই হিসাবে রাষ্ট্র পরিচালিত হয় বা তার কার্যক্রম পরিচালনা করে। যার দরুন আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে ছেলেগুলো পড়ে, এদের পেছনে যে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এটা কিন্তু তাদের বাবা মা দেয় না, এটা রাষ্ট্র দেয়। দাবি এবং তার দাবিগুলো বললেন, আপনাদের দাবির পার্থক্যটা কোথায়? না, পার্থক্যটা হচ্ছে, আমার কথা হচ্ছে যে রাষ্ট্র যে দাবি করেছে, যেটা দিয়েছে, আমার সাধারণ ছেলে মেয়ের সাথে আমার কোনো পার্থক্য নাই বা তাদের মতবিরোধ আমি দেখছি না, কারণ তাদের সাথেই কোটার দেওয়া নেওয়া বিষয় সিস্টেমটা জড়িত না, এটা রাষ্ট্রের সাথে জড়িত। আমাদেরকে রাষ্ট্র দিয়েছে, সেইখানে যে বিষয়টা, এখানে আপনি সুন্দর একটা প্রসঙ্গে এনেছেন বা তার কথায় যে বিষয়টা এসছে, আপনারা জানেন যে 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 73 সালে একটি বিসিএস হয়েছিল, সেটা কিন্তু কোন মুক্তিযোদ্ধাদের বিসিএস না, সেটা কিন্তু বিশেষ স্পেশাল বিসিএস বলা হয়, সেখানে মুক্তিযোদ্ধা ছাড়াও অনেক ছিল। কিন্তু 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং রাষ্ট্রপতি,
উনাকে হত্যা করেছেন, বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে এবং ওই সরকারের 3 জন মন্ত্রী একমাত্র খন্দকার মোস্তাক বাদে আর 2 জনকে হত্যা করা হয়েছে। এই যে রাষ্ট্র যখন পেছনে চলে গিয়েছে তখন পুরা রাষ্ট্র ব্যবস্থা চলে গিয়েছে আবার সেই স্বাধীনতা বিরোধী চক্রের হাতে। তখন কিন্তু রাষ্ট্র যে সুযোগ সুবিধা দিয়েছিল, তখন কিন্তু 72 সালে কিন্তু আপনার কোটার ছিল, এটা একটু আগেই বলতে হয়, কারণ আমাদের পূর্ব পাকিস্তানে ছিল 40, পশ্চিম পাকিস্তানে 40 এবং সাধারণ ছিল 20, তার মানে মোট 100। তার মানে 100% চাকরি কিন্তু সবসময় কোটার মধ্যে, পার্সেন্টেজে পড়লেই সেটা কোটায় হয়ে যায়, সেটা সাধারণ হোক মেধা আমরা যেটা বলি। যাই হোক, সেই ধারাবাহিকতায় যখন বাংলাদেশ স্বাধীন হয়, সেই আঞ্চলিক কোটা, যেহেতু আমাদের কোনো প্রদেশ ছিল না, সেই প্রদেশ নাই বিধায় তখন জেলাওয়ারি এইটাকে ভাগ করা হয়। তখন এটাকে নাম দেওয়া হয় জেলা কোঠা, যার মধ্যে থাকে মুক্তিযোদ্ধা, নারী, জেলার অন্তর্ভুক্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখন যেটা হলো জেলারি। তো এখন সেই কোটা দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের যেটা সম্মান দিয়েছিল রাষ্ট্রই তখন স্বাধীনতা বিরোধী চক্রের হাতে। সেই ক্ষেত্রে এই জিনিসটা হয় নাই। দীর্ঘদিন পরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কন্যা জননেত্রী শেখ হাসিনা আসার পরে আপনারা জানেন যে 75 সালের পরে জিয়াউর রহমান সাহেব না, কোটা বন্ধ না, কারণ যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে হত্যা করা হলো, তারপরে অনেক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, বিমান বাহিনী, এগুলো আপনারা ইতিহাস জানেন, বিমান বাহিনী এবং মুক্তিযোদ্ধাদেরকে মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বা মুক্তিযোদ্ধা যারা ছিলেন রাজনীতি, তাদেরকে হত্যা মানে গণহত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে একজন সাধারণ মুক্তিযোদ্ধা তার পরিচয়, সে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিবে, সেই পরিবেশটা ছিল না বা দেওয়ার মতো কোনো উপায় ছিল না। আর আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে অধিকাংশ লোক গিয়েছে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে 75 সাল থেকে 95 সালে মানে 96 সালের আগ পর্যন্ত এইখানে মুক্তিযোদ্ধাদের আপনার কাছে আমি আসবো। আমি একটু, আমার হাতে সময় খুবই কম। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আপনিও একজন সাবেক ছাত্র নেতা। কোটার সমাধান চাইছে আন্দোলনকারী যারা রয়েছেন, সংস্কার আন্দোলন করছেন, কোটা সংস্কার, তারা নির্বাহী বিভাগের কাছে সমাধান চাইছেন। এদিকে আদালতের আংশিক রায় বলেছেন সরকার চাইলে কোটা বাড়াতে কমাতে পারে। সমাধান আসলে কোন পথে হবে বা হওয়া উচিত? ইস্যুটি যেহেতু কোনো স্বল্প সময়ের ইস্যু নয়। ধন্যবাদ আপনাকে। দেশ সাম্প্রতিক যারা দেখছেন এবং আমার বিজ্ঞ দুই সহ আলোচক সহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আসলে এই আন্দোলনটার আমি বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই মেধাবী ছাত্র এবং আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তার কথাগুলো আমি শুনতেছিলাম। আমি বিশেষ করে এই হাসনাত আবদুল্লাহর যে কথাটা বলেছেন কনস্টিটিউশনাল প্রিভিলেজ এবং কনস্টিটিউশনাল রাইট নিয়ে যে কথাটা বলেছেন, তা আসলে কোনোটার সাথে কিন্তু সাংঘর্ষিক না, যেটা আমি মনে করি। এখন আমি কোনভাবে দেখছি বিষয়টাকে, যেমন এই যে কোটার যে বিষয়টা বলা হয়েছে, যেমন আমি বলি বিশেষ করে পৃথিবীর নানা দেশে যদি কথা বলি, আমেরিকার যে ওয়ার ভেটারান যারা, যে ফ্রিডম ফাইটার যারা, তারা কিন্তু এখনও পর্যন্ত সুযোগ সুবিধাগুলো পায়, তাদের ফ্যামিলি, তাদের পরিবার। এই যে বিষয়টা আছে, এটা কেন জাতিকে একটা বীরত্বের কাহিনী শুনিয়ে আমি মনে করি একটা বলব যে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু এটা একটা বিশাল একটা কাজ করে। কিউবাতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অবশ্যই তাদের সে ফ্রিডম ফাইটারের পরিবারের হতে হবে কিউবাতে। তবে এরকম পৃথিবীর নানা দেশ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে। আপনি দেখেন নেপালে আছে, ভুটানে আছে, শ্রীলঙ্কায় আছেন। এই আজকে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক যেই প্রেস কনফারেন্সটা পার্টি অফিসে করেছেন, তিনি সবিস্তারে কিন্তু ব্যাখ্যাটা করেছেন। কিন্তু আমরা বলছি ছাত্রদের যে দাবি দেওয়ার বিষয়টা, ছাত্ররা যখন 2018 সনে আন্দোলনটা করছিল, আমরা দেখলাম যে তাদের আন্দোলনটাকে, তাদের গতি প্রবাহটাকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও করা হয়েছে। তখন যেভাবে তাদের যে আন্দোলনটা যে ছিনতাই হওয়ার কবলে পড়েছিল, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নিজেদেরকে নিষ্কৃতি দিয়েছেন এবং সেই পরিপত্র জারির মাধ্যমে কোটাটাকে বন্ধ রাখা হয়েছে। এখন আমি বলি সমাজের যে প্রান্তিক মানুষগুলোকে এগিয়ে নিয়ে আসার যে বিষয়টা আছে, সেটা কিন্তু এই কোটাগুলো থেকে হয়। আরেকটা বলি, কোটা শব্দটাকে এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে, মনে হচ্ছে কোটাতে যারা আসেন তারা কিন্তু মেধাবী না, মেধার সব স্তর পার হয়ে। এবং আমি মনে করি নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহ জানার কথা, প্রিলিমিনারি থেকে শুরু করে, রিটেন থেকে শুরু করে, এবং সর্বশেষ হলো যে ভাইবা, সব কিছুর পরে আসনটা বিন্যাস হয় কোটার মাধ্যমে। এমন না যে তারা সাদা খাতে লিখে দিয়ে এসছে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের সন্তান বলে তাদেরকে সাদা খাতে 40 দেওয়া হয়েছে কিংবা 60 দেওয়া হয়েছে। এটা কিন্তু ঠিক না কথাটা। সব মেধা শেষ করে এসে তাদেরকে এক ধরনের কোটার মধ্যে আনা হয়। কোটা মানে কি? প্রান্তিক লেভেল। একটু সবাই আমাদের মোটামুটি কদিন সবার মুখস্থ হয়ে গেছে। কিন্তু এই যে খাগড়াছড়ির একটা মেয়ে যখন এসপি হয়, এটা কোন ইয়েতে হয়? এই যে কোটার মধ্যেই কিন্তু আসে, কিন্তু পাশাপাশি কিন্তু তার মেধার সর্বোচ্চ পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছে। বাতিল করতে বলে নাই কোটা না, আমি বলি কোটার, আমি আরো একটা বলি, মানে গত 4-5টা বিসিএস-এ মুক্তিযুদ্ধের কোটা থেকে এসেছে মাত্র 8.25 সম্ভবত, মানে অর্থাৎ 8ও যদি ধরি, কিন্তু 30% কোটা কখনই পূর্ণ হয়নি।
এবং বাকিগুলা কিন্তু যখন এই যে মুক্তিযুদ্ধ কোটার বাকিগুলো যখন বাকি থাকে তখন অন্যান্য কোটার সাথে এগুলো কিন্তু ব্যালেন্স করা, এমন না যে শুধু 30% একদম রিজার্ভ করে রাখা হয়েছে, 30% না পেলে যে আর ওখানে নেওয়া হচ্ছে না তাও না। কিন্তু আমার মনে কিছু জিনিস আমাদের সবার ব্যাখ্যা করা দরকার আছে। এই জায়গায় কিন্তু আমাদের কিছু ভুল ইনফরমেশন আছে সব জায়গায়। যেমন এটা খুব বলবো যে একটা পপুলার বলবো না আমি, একটা মোটামুটি একটা স্লোগান এস্টাবলিশ করে ফেলেছেন যারা আন্দোলন করছেন, মেধা না কোটা, মেধা মেধা, তারা স্লোগান দিচ্ছেন। কোটার মেধাকে কেন, এই স্লোগানগুলো নিয়ে আমরা একটু শুনবো হাসনাত আব্দুল্লাহর কাছে। আলোচনা আমরা আরো নিশ্চয়ই করবো। আমরা একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ। এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিষয়টি জনাব মাহমুদ সালাউদ্দিন বললেন যে আপনাদের যে স্লোগানগুলো অনেক সময় কোটা বিরোধী স্লোগান দেওয়া হয়, কোটা না মেধা এই ধরনের স্লোগান দেওয়া হয়, এগুলো আসলে আপনাদের আন্দোলনকে বিতর্কিত করে কিনা, এটি নিয়ে আপনার বক্তব্য কি? আরেকটি বিষয় হচ্ছে যে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যারা বারবার দাবি পরিবর্তন করে তাদের দুরভিসন্ধি আছে, কি বলবেন আসলে? আচ্ছা দেখুন, মানে স্লোগানের আমাদের যদি দেখি বাংলাদেশের মানে হিস্ট্রিক্যাল অ্যানালিসিস করি তাহলে দেখবো যে আমরা যে আমাদের স্লোগানের একটা বেশ সমৃদ্ধ একটা ইতিহাস রয়েছে। এখন দেখুন, স্লোগানের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো একটা সিম্বলিক অথবা একটা ম্যাটাফরিক একটা কননোটেশন রয়েছে। অর্থাৎ আমাদের দেখা যায় কি সবসময় যে বিষয়টা এমন না যে স্লোগানের ভাষা, যেমন আমরা যখন বলি যে জালো জালো আগুন জালো, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না এটার যে একটা মানে একদম যে ডিনোটেটিভ কিছু বোঝাচ্ছে, এটা কিন্তু কননোটেটিভ বোঝাচ্ছে। কননোটেটিভ মানে হচ্ছে ডিকশনারি মিনিং এর বাইরে। অর্থাৎ জালো জালো আগুন জালো ব্যাপারটা কিন্তু এটা বোঝাচ্ছে না যে আমি আগুন জ্বালিয়ে সবকিছুকে শেষ করে দিব। এখন দেখুন, কোটা না মেধা, এই জায়গাটাই এই স্লোগানের যে বিষয়টা হচ্ছে এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমরা বাংলাদেশকে 2024 সালে বর্তমান এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশকে, এবং পরবর্তীতে আমাদের স্মার্ট বাংলাদেশের যেই পদযাত্রা রয়েছে, আমাদের 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবে, সেই জায়গায় বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, মেধাভিত্তিক বাংলাদেশ হবে, সেই বিষয়টাকে রিপ্রেজেন্টেশন করার জন্য, সেই ব্যাপারটা ডেমনস্ট্রেট করার জন্য, প্রপারলি ডেমনস্ট্রেট করার জন্য কোটা না মেধা এই যে একটা স্লোগানের, এই স্লোগানের হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন দেখুন, আমরা চাচ্ছি একটা মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বারবার করে বলছেন একটা স্মার্ট বাংলাদেশের যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অথবা বাংলাদেশের অগ্রগতিকে যদি আমরা অব্যাহত রাখতে চাই, অথবা আমাদের প্রান্তিক জনপদকে যদি মূলধারায় রাখতে চাই, আমাদের দেশটাকে ডিজিটাল বাংলাদেশ করে এই ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের অগ্রধারাটা যদি আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে সেই জায়গায় নেতৃত্বে আসতে হবে মূলত হচ্ছে মেধাবীরা। এই জায়গায় আমরা আমাদের একটা বিষয় থাকে কি, আমরা কিন্তু এই জায়গায় ডিজোন করছি না। আমরা একবার এই ক্ষেত্রে বলার চেষ্টা করা হচ্ছে না যে ভাই যেটা বলছিলেন, আমি ওনাকে অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের মানে সন্তান, ওনাদের সন্তান তুল্য আমরা, এবং আমি খুবই অনার্ড যে ওনাদের সাথে আমি মানে চেয়ার শেয়ার করতে পারছি। উনি যেটা বলছিলেন ব্যাপারটা কিন্তু বিষয়টা এমন না যে কোটা যারা ব্যবহার করছে তারা মেধাবী নয়, বিষয়টা এমন না। অর্থাৎ আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি ইকুয়ালিটেরিয়ান সোসাইটির। যারা কোটা, আপনারা কোটার বিপক্ষেও না, সংস্কার চান স্পষ্টভাবে আপনি নিজে বলেছেন, তাহলে যারা কোটা থাকবে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে, আপনি সংবিধানের কথা বলেছেন, সেখানে উল্লেখ আছে। তাহলে এই যে স্লোগানটি দেওয়া হয় কোটা না মেধা, সেক্ষেত্রে কোটা যারা কোটায় থাকবে তাদেরকে একটু এক পেশে করে দেওয়া হয় না, বা তাদের প্রতিপক্ষ করে ফেলা হয় না? না, বিষয়টা না, প্রতিপক্ষ করার এখানে কোনো সুযোগ নাই। বিষয়টা হচ্ছে এক ধরনের একটা বার্তা পৌঁছানো, যে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা ব্যাপার তৈরি করা এবং সমতা সৃষ্টি করা। কারণ সংবিধানে আমরা কিন্তু এই স্লোগানের পরের স্লোগানটাই কিন্তু বলা হচ্ছে যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা। এখন দেখুন, এই যে সুযোগ আমরা অনেককেই দেখেছি, ভাই এখানে আছেন, ওনারা এই জায়গায় অবশ্যই একমত প্রকাশ করবেন, অনেকের কোটা সুবিধা থাকার পরেও কিন্তু সুবিধাটি ব্যবহার করছেন না, কারণ ওনার কাছে মনে হচ্ছে এই সুবিধাটি ভোগ করার ওনার কোনো প্রয়োজন নাই। আমি আমার বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষকে দেখেছি, চাকরি প্রার্থী অনেক মানুষকে দেখেছি যারা কোটা সুবিধাটি ব্যবহার করছেন না, কারণ তারা মনে করছেন না তারা অনগ্রসর পর্যায়ে। অর্থাৎ আমাদের বার্তাটি খুব স্পষ্ট, অর্থাৎ যাদের কোটা আসলেই প্রয়োজন নেই। এই জায়গায় ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন যে কোটা 8.2% হচ্ছে কোটাটা ব্যবহৃত হচ্ছে, বাকি কোটাটা কিন্তু নিষ্প্রয়োজন বর্তমানের বাস্তবতায়। তার মানে কি এই জায়গায় রিডাকশনের সুযোগ রয়েছে। অর্থাৎ বাকি যে আমাদের 30%-এর মধ্যে বাকি যে 21.75% কোটা অব্যবহৃত রয়েছে,
এই কোটাটা যদি রিডিউস করে ফেলা যায়, এই কোটাটা যদি একটা বাস্তবতার পর্যায়ে নিয়ে আসা যায়, সেটা কিন্তু রিডিউস হচ্ছে। রিডিউস যদি হয়ে যায় সেই জায়গায় দেখেন আমরা কিন্তু ইন্সপায়ার করার চেষ্টা করছি যে একটা মেধাভিত্তিক সেটি আপনাদের দাবির বিষয়, সেটি নিশ্চয়ই এটি সংস্কার বা যাই হোক একটা কিছু হয়তো হবে বা সেটি আলাদা বিষয়। সেটি আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে তাদেরকে প্রতিপক্ষ বানান কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে মানে যারা কোটায় আসেন তারা কি মেধাবী নন? আপনারা অবশ্যই প্রশ্ন কিন্তু উঠেছে। নিঃসন্দেহে এই জায়গায় বিতর্কের কোনো সুযোগ নাই যে কোটা দিয়ে আসলেই যে মেধাবী, বিষয়টা এমন না। অর্থাৎ মানে কোটা দিয়ে আসলে মেধাবী কিনা অবশ্যই মানে এখানে মেধার স্বাক্ষর রেখে কিন্তু আসছে, কিন্তু কোটায় যে ব্যাপারটা হয়, কোটায় হচ্ছে এক্সট্রা একটা, যেমন একই নাম্বার পাচ্ছেন কিন্তু কোটাটা যদি থাকে সেক্ষেত্রে তাকে আমরা এখানে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি যদি আমাদের সমান নাম্বার থাকে কিন্তু যার কোটা রয়েছে সে কিন্তু দেখা যাবে এই কোটা সুবিধাটির কারণে সে চাকরিটি পেয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো, আমার হাতে সময় খুব কম। আমি একটু জনাব আমি যেতে চাই মেহেদী হাসান, সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে তারা বলছেন, যারা কোটা সংস্কার আন্দোলন করছেন, যে নাতি নাতনিদের ক্ষেত্রে তারা কোটাটি চান না। এক্ষেত্রে আপনার কোনো কি বলবেন? আরেকটি বিষয়, কোটা সংস্কার আন্দোলনকারীরা নির্বাহী বিভাগের কাছে সমাধান চান। আপনারা আসলে কিভাবে চান বা এটার কি কোনো সমাধান চান কিনা, কি বলবেন? না আগের মতোই থাকুক এমন? ধন্যবাদ। নাতিপুতি কোটা বিষয়টা হচ্ছে যে সাধারণ জনগণ যারা বা ছেলে মেয়ে বা আমরা এটা চাইলে হবে না বা হচ্ছে না, কারণ এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাষ্ট্র এটা করেছে। এখন কি সাধারণ জনগণ বা সাধারণ ছাত্রছাত্রী কি তাহলে তারা কি রাষ্ট্রকে মানে কিভাবে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হয় বা তার প্রক্রিয়া, নিশ্চয়ই একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যদি হয় আমি না এটা না, এটা না, রাষ্ট্র যেটা নিয়েছে সেটা রাষ্ট্র আপনার কম নিবে, বেশি নিবে, কাকে দিবে না দিবে, এটা মুক্তিযোদ্ধারা চেয়েও নেন না, মুক্তিযোদ্ধা সন্তানরাও চেয়ে নেন না। কোন নাতিপুতির বিষয়টা এটাও রাষ্ট্র দিয়েছে। সুতরাং রাষ্ট্রের যেহেতু বিষয়, এখানে আপনারা জানেন যে সম্প্রতি যে একটি মামলা হয়েছে, কারণ ইকুইটির যে বিষয়টা থাকে, একটা পরিবারের 5 জন সন্তান মুক্তিযোদ্ধার, 2টা সন্তান চাকরি পেয়েছে, ইতিমধ্যে সরকারের থেকে একটা হয়েছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা দিস অ্যান্ড দ্যাট এই জায়গায় চাকরি পাবে না। তার মানে কি হলো, সেই 3টা ছেলে বা মেয়ে সেটা কি হলো, বঞ্চিত হলো। তার মানে রাষ্ট্র এটা বৈষম্য করেছে। 2018 সালে যে ডিক্লেয়ারটা আসছে, ওই ডিক্লেয়ারেশনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের চাকরির বয়স ছিল, তারা বলছে রাষ্ট্র বৈষম্য হয়েছে, এটা ঠিক হয়নি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন তারা বাধ্য হয়ে আদালতে গিয়েছে। আদালত তখন দীর্ঘ 2 বছর পরে এটাকে তাদের তথ্য উপত্য সবকিছু মনে হচ্ছে হ্যাঁ হাইকোর্টের যে পরিপত্রটা জারি হয়েছিল সেই পরিপত্রটা জারিটা অবৈধ, এটা মহামান্য হাইকোর্ট দিয়েছে। আমরা এখন আমাদের রাষ্ট্র আবার সেই রায়ের বিপক্ষে আবার আপিল করেছে। তার মানে মুক্তিযোদ্ধা পরিবারের বিপক্ষে এখন যারা অবস্থান করছে, মুক্তিযোদ্ধা পরিবার ভার্সেস রাষ্ট্র, যেহেতু এখন রাষ্ট্র আমাদের বিপক্ষে অবস্থান করছে, এই রায়টার এসে এখন ঘটনা হচ্ছে যে আমরা জানি যেহেতু এটা রাষ্ট্রের দায় বা রাষ্ট্র করে থাকে, সেখানে কোর্টে একটা যে সুন্দর একটা কথা বলছে, একটি মাত্র পার্ট নিয়ে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা কিন্তু বাতিল হয়েছিল না। মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তারা চাকরিতে কোটা পাবে না। তার মানে কোটা বন্ধ করে দিক বা থাকুক, বা এটা একটা বৈষম্য। সেই ক্ষেত্রে তখন কোর্ট যেটা দিয়েছে সেই রায়ের চলছে, তখন রাষ্ট্রপক্ষ আবার আবেদন করছে। এটা আপনারা জানেন যে এটা আইনি একটা প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়া এখন যদি এই কোর্ট আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আমরা এটাকে যেহেতু কোর্টের গিয়েছে, তাহলে আমাদের কিন্তু আইনি প্রক্রিয়া এটা মোকাবেলা করতে হবে। আমরা সেই জন্য দেখা যাক রাষ্ট্র কি করেন, কোর্টের কি রায় আসে। কোর্টে কিন্তু শুধুমাত্র রিটের যেটা আছে ওনারা সেইটা নিয়ে করবে। কিন্তু একটি বিষয় আপনাকে বলি, 30% কোটার মুক্তিযোদ্ধার যে বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন যে বাংলাদেশে অদ্যাবধি 72 সাল থেকে এই পর্যন্ত কোটায় নিয়োগ হয়েছে কি, মানে কোটায় কোনো পরীক্ষা হয়েছে কিনা আপনাকে আবেদন করা হয় যে আপনারা যারা কোটায় আবেদন করছেন মেধার ভিত্তিতে আসে, না মেধার ভিত্তি, এইখানেই শুভঙ্করের ফাঁকিটা, এটা খুব স্পষ্ট জানা দরকার। আপনাকে বলা হলো যে আপনি কে কোটায় আবেদন করবেন, তার কোটায় যদি আমি আবেদন করতে হয় তাহলে আমার পরীক্ষা কোথায়? তাহলে আপনি তো আমার কোটার পরীক্ষা নিচ্ছেন না, আমি তো সবার সাথে নিচ্ছেন। সবার সাথে নেওয়ার পরে প্রতিযোগিতা, রাষ্ট্র, আপনি ভারতে দেখবেন যে তারা শুরু থেকে শুরু করে, যারা কোটার থেকে আবেদন করেছে তাদের মধ্যে প্রতিযোগিতা। রাষ্ট্র যদি সদিচ্ছা মনে করে তাহলে এটা যদি পূরণ করতে চায়, তাহলে রাষ্ট্রকে এই ব্যবস্থাপনায় সংশোধন করতেই হবে। যারা মাহমুদ সালাউদ্দিন আপনার কাছে আসতে চায়, আপনি বললেন যে আন্দোলনটি কোটা সংস্কার আন্দোলন, এটি ছিনতাই হয়ে যেতে পারে। কারা ছিনতাই করতে পারে কি মনে হয় আপনার কাছে? ছিনতাইকে আমি যদি বলি, আজকে বিশেষ করে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন, ছাত্ররা কেন
ভোটের অধিকার নিয়ে আলোচনা করছেন না, এই ঝাঁপিয়ে পড়ছেন না, এবং উনি অনেক ধরনের এক ধরনের ইনসিস্ট করতে চাচ্ছেন এই আন্দোলনটাকে তারা যেন অন্ততপক্ষে, মানে ওনার কথা এটাই, সরকার বিরোধী আন্দোলনের জন্য এর রূপ নেই। তাদের যে যৌক্তিক একটা তারা যে যৌক্তিক দাবি করছে যে ইয়েটাকে, আন্দোলনটাকে, তারা নিশ্চয়ই তাদের ইয়ে অনুযায়ী প্লেস করবে। কিন্তু আমাদের যে বিএনপির বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, এবং আরও যারা বিশেষ করে এই ব্যাপারে বিশেষ করে কোটা সংস্কারের যে আন্দোলনটা করছেন আজকে ছাত্ররা, তাদের পক্ষ নিয়ে যে বিষয়গুলো করছেন, তাদেরকে এক ধরনের ইনসিস্ট করা হচ্ছে তোমরা সরকার বিরোধী আন্দোলনে ইন্ধন দেওয়ার একটা আশঙ্কা না, শুধু ইন্ধন দেয়াই হচ্ছে। আমি বলছি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, না আমি হাসনাত আব্দুল্লাহকে একটা বলছেন, তাদের বিশেষ করে আমি মনে করি তারা অনেক সচেতন, এবং তারা আজকাল মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে যোগ্য নাগরিক, কিন্তু তারাই অবশ্যই যোগ্য নাগরিক, কারণ তারাই তো আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তারা সামাজিক রাজনৈতিক সব জায়গায় তারা নেতৃত্ব দেবে। সুতরাং তারা এমন কোনো ফাঁদে পা দিবেন না যেখানে গতবারের মতো তাদের আন্দোলন যেন ছিনতাই হয়ে না। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরেকটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের একজন। আমরা আপনার কাছে আবারও আসতে চাই। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, তিনি বলছেন যে আপনাদের এই আন্দোলনকে কেউ উস্কে দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, এটির সত্যতার কথা একটু আপনি যদি বলেন। এবং এটি নিয়ে অনেক গোয়েন্দা প্রধানও বলেছেন যে আন্দোলনকারীদের কেউ ইন্ধন দিতে পারে বা অনুপ্রবেশকারী ইন্ধন দিচ্ছে, এমন কি কিছু ঘটছে কিনা সেটি একটু যদি আপনি বলেন। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা যখনই কোনো আন্দোলন সংগ্রাম দেখেছি, উভয় পক্ষ থেকে বা যত আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর যে কোনো আন্দোলন সংগ্রামে সেগুলোকে পলিটিক্যাল স্পেকট্রাম থেকে একটা ব্যাখ্যা করা হয়, সেগুলোর সাথে আমরা পরিচিত। এই যে কোটা আমাদের সংস্কার আন্দোলনের বর্তমান যে আন্দোলনটি চলছে, সেই আন্দোলনটি তো আমরা দেখেছি আমাদেরকে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে একদম শুরু থেকে যদি আমি দেখি, সরকার মহল থেকে আমাদের ইস্যুটাকে অ্যাড্রেস করার পূর্বে তারা আমাদেরকে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে আমাদের একটা রাজনৈতিক পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এই জায়গায় আশাহত হয়েছে, কারণ আমাদের যে দাবিটি, আমাদের দাবিটি স্পষ্ট, আমাদের দাবিটি নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের যদি ব্যাকএন্ডে কোনো ধরনের পরিকল্পনা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে বারবার অ্যাড্রেস করতাম না, প্রধানমন্ত্রীর কাছে আমরা কখনো এটার সমাধান চাইতাম না। দেখুন, এখন আন্দোলনটা যদি দীর্ঘমেয়াদী হয়, আমরা বারবার বলছি এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করছি সাধারণ শিক্ষার্থী এবং আমাদের কোনো ধরনের রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই। হাসনাত আব্দুল, আমি একটু আমি একটা কোশ্চেন করি আপনাকে, যে আপনারা যে সর্বোচ্চ, আমি যদ্দূর বুঝি এবং জানি, আপনারা যেহেতু আপনি কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছেন, আপনি অনেক পড়ালেখাও করেন, কিন্তু আমরা যে নির্বাহী বিভাগের সাথে যে আমরা একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাচ্ছে না, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেখানে বলা হয়েছে পরিপত্রকে বাতিল করা হলো 1 মাসের মধ্যে, 1 মাস পর্যন্ত, সম্ভবত 7ই আগস্ট ওই প্রোগ্রামটা শেষ হবে, এটা তো সুপ্রিম কোর্টেই তো দিয়ে দিয়েছেন। দেখুন, 18-র পরিপত্র এবং আমার আন্দোলন, এই দুইটা ডিফারেন্ট গ্রাউন্ডে দাঁড়ানো, এই জায়গাটা আমরা মিস করে যাই। আমরা 18-র যে পরিপত্রটা হয়েছে সেটা ছিল কোটা বাতিলের পরিপত্র। 2 নম্বর বিষয়, 18-র যে পরিপত্রটা, সেই পরিপত্রে শুধু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই দুইটা জিনিস। 1 নম্বর বিষয়, 18-র পরিপত্রটা বাতিল করা হয়ে সব কোটাকে বাতিল করে দেওয়া হয়েছিল, যেটা কনস্টিটিউশনাল প্রিভিলেজকে ভায়োলেট করে। 2 নম্বর বিষয়, 18-র পরিপত্র যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। কিন্তু 24-এর বাস্তবতার যে আন্দোলনটি, সেটি হচ্ছে সকল গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার এবং যে অপ্রয়োজনীয় কোটাগুলো রয়েছে সেগুলোর কি করতে হবে, সেগুলো বাতিল করে দিয়ে কোটার যৌক্তিক সংস্কার। অর্থাৎ আমাদের আরেকটা কোশ্চেন করি, আমি আরেকটা কোশ্চেন করি, এই জায়গাটা আমি জাস্ট একটু শেষ করি। অপ্রয়োজনীয় কোটা বলতে আপনারা কি মিন করেন? দেখুন, পোষ্য কোটাটা আপনি যদি দেখেন, আমাদের 3য় এবং 4র্থ শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে, সেখানে বাংলাদেশের প্রান্তিক জনপদের একটা বড় অংশ সেই চাকরিগুলোতে অংশগ্রহণ করে। আমি অবাক হয়েছি যে রেলের 40% হচ্ছে শুধুমাত্র যে চাকরি করেছে তার সন্তানদের জন্য হচ্ছে রিজার্ভ করা। আমি যদি প্রাইমারি স্কুলের পরীক্ষাগুলোতে দেখি, প্রাইমারি স্কুলের পরীক্ষা 20% শুধুমাত্র যারা চাকরি করেছে তাদের সন্তানদের জন্য। এখন দেখেন, এই পোষ্য কোটাগুলোকে আমরা চাচ্ছি রিসার্চ বেসড এভিডেন্সের মধ্য দিয়ে, রাষ্ট্র সেখানে রিসার্চ বেসড এভিডেন্সের মধ্য দিয়ে এই কোটাগুলো বর্তমান, কারণ সংবিধানে কিন্তু একটা কথা রয়েছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারা, আমি প্যারাফ্রেজ করছি, এক্সাক্ট কোট করি নাই, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারা অন্তর্ভুক্ত করার জন্য। প্রশ্নটা হচ্ছে, আমার বাবা যদি 30 বছর রেলে চাকরি করে, আমি কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলাম? অর্থাৎ এই যে কোটাটি, পোষ্য কোটাটি, যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি শেষ করতেই হবে, কারণ আমাদের তো সময় হাতে খুব কম। সেই ক্ষেত্রে আসলে এখন কোর্টের রায়ের
অপেক্ষায় সবাই আছে আসলে কোর্টে একটি জি, আমি আরেকটি বিষয় হচ্ছে আপনারা সমাধান চান নির্বাহী বিভাগের কাছে, আসলে সমাধানটা আপনার কাছে কি মনে হয় যে সমাধানটা আসলে কোন পথে হওয়া উচিত? বিষয়টি কিন্তু কোর্টেও আছে এখন, এই বিষয়টা একদম স্পষ্ট, একদম স্বচ্ছ, এই বিষয়ে কোনো দ্বিধা নাই। কারণ হাইকোর্ট, আমি যদি কোর্টটা পড়ি সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, দিস জাজমেন্ট উইল নট ক্রিয়েট এনি বার্ড টু এনি ডিসিশন ফর দ্য গভর্নমেন্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য এক্সিস্টিং কোটা প্রপোর্শনেট। অর্থাৎ বর্তমান অনুপাতে যে কোটাটা রয়েছে সেই কোটাটাকে ইনক্রিজ করার ক্ষেত্রে বা ডিক্রিজ করার ক্ষেত্রে এই সরকারের পুরো এখতিয়ার রয়েছে। এই বিষয়টা কিন্তু আমাদের হাইকোর্ট গতকাল কিন্তু এটা রায় দিয়ে দিয়েছে। অর্থাৎ এই রায়ের পরে, অর্থাৎ আংশিক 1 পেজের যে রায়টা দিয়েছে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে কোটা বৃদ্ধি করবে নাকি কোটা কমাবে নাকি বাড়াবে, সেটা রায় পুরোটাই হচ্ছে সরকারের। অর্থাৎ সরকার চাইলে এটা করতে পারে। বললাম যে জনভোগান্তি হচ্ছে, আপনারা যে আন্দোলন করছেন, জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ছে, রাজধানী সহ সারা দেশে কিন্তু কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে আর কতদিন চালাবেন? দেখেন, জনভোগান্তির যে বিষয়টি রয়েছে, জনভোগান্তি, এটাকে আমরা জনসম্পৃক্ততা বলছি। আর প্রসব বেদনার কষ্ট যদি আমরা না সহ্য করতে পারি, তাহলে এই পৃথিবী একটা সন্তান বিবর্জিত পৃথিবী হতো। অর্থাৎ প্রত্যেকটা ভালো কিছুর আগে একটা আমাদের ইমিডিয়েট ক্রাইসিস মোমেন্ট, আমাদের বাংলাদেশের উৎপত্তিটা যদি আমরা দেখি, সেখানে অনেকগুলো ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা একটা রিফরমেশন পেয়েছি। এবং আমরা বারবার বলছি যে কোনো একটা ভালো দিকের আগে, কারণ বাংলাদেশটা এমন একটা, বাংলাদেশের উৎপত্তি যদি দেখি, সেখানে নানা সংগ্রাম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের অর্জনগুলো হয়েছে, সিগনিফিক্যান্ট অর্জনগুলো। সেই জায়গা থেকে আমরা সেটাকে জনদুর্ভোগ বলছি না, সেটাকে আমরা জনসম্পৃক্তি বলছি। ধন্যবাদ। জনাব মেহেদী হাসান, আপনার কাছে আসতে চাই, আসলে সমাধানটা আপনারা কিভাবে চান? যেহেতু আপনারা দুজনই বললেন যে কেউ কারো প্রতিপক্ষ নয়, 2 মিনিটে যদি শেষ করেন। ধন্যবাদ। আসলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এত বছরে আপনারা দেখবেন যে কোটায় শুধু আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, কোটায় কোনো পরীক্ষা দেওয়া হয় নাই। সুতরাং এটা পুরা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের মাধ্যমে এই প্রশাসনটা করা হয়েছে। কারণ আপনাকে আবেদন নেওয়া হলো যে কারা কোটায় আবেদন করেছেন, কিন্তু আপনাকে সুযোগ না দিয়ে সবার সাথে প্রতিযোগিতা করার পরে প্রিলিমিনারি, বিসিএস এর কথা বলি ধরেন, প্রিলিমিনারি, তারপরে আপনার রিটেনে পাশ করার পরে ভাইভাতে বলা হচ্ছে যে কে কে কোটায় পাশ করেছেন হাত উঁচু করেন। এখন কোটায় পাশ করেছেন কে কে বলেন, তাহলে আমি সকল প্রতিযোগিতায় যাওয়ার পর ওখানে কোটার ভাইবা যে বিষয়টা, যিনি ভাইবা নেন তেনার উপরে তো অনেক কিছু নির্ভর করে যে পাশ করানো বা ফেল করানো। যেমন আপনি বিএনপি বা জামাত সরকারের আমলে মুক্তিযোদ্ধার সন্তানরা ম্যাক্সিমাম গেলে খুব বাজেভাবেই করে তাদের পরে আসেন। বিভিন্ন আঞ্চলিক বা যেমন আপনার গোপালগঞ্জ হতে পারে বা এরকম বা রাজনৈতিক পরিবার হতে পারে, সঙ্গে সঙ্গে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টি বললেন যে গবেষণা বেজ একটি সমাধান, গবেষণা বেজ সমাধান করার জন্য এটা রাষ্ট্র আছে এবং রাষ্ট্রেরই এটা দায়, এটা কিন্তু আমার আপনার দায় না। কি চান সেরকম? আমার কথা হচ্ছে যে জায়গাটায় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কোটা ব্যবস্থাপনায় সংশোধন করা প্রয়োজন। কোটার যে ব্যবস্থাপনাটা আছে সেই ব্যবস্থাপনা যদি সংশোধন না করা হয় তাহলে এইভাবে সারা জীবনই চলতে থাকবে এবং এর মধ্যে দিয়ে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, বাজে কাজ চলতে থাকবে। আপনারা জানেন, সম্প্রতি পত্রিকায় দেখেছেন প্রশ্নপত্র এর প্রশ্নপত্র ফাঁস, চাকরিতে প্রশ্নপত্র ফাঁস। এখন ঘটনা হচ্ছে যে এই সমস্ত কুকর্মের সাথে কারা জড়িত থাকে। বিশেষ করে দেখবেন যে কোনো অফিসের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, দীর্ঘদিন ওই অফিসের সাথে সম্পৃক্ত থাকে, তারাই এই ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে, যেটা আমরা দীর্ঘদিন বলে আসছি, এখন আপনারা পাচ্ছেন সেই বাস্তবতা। কিন্তু একটি বিষয় আমার খুব জানা দরকার, যে অনেকেই বলেন যে পরীক্ষার সময় মেধার প্রতিফলন বা মেধাটা কখন আসে? আমরা যে পরীক্ষাটা দিই, লেখাপড়াটা জ্ঞান অর্জন হয়, পরীক্ষা কিন্তু মেধার না, পরীক্ষা হচ্ছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যেই আমরা নিজেদেরকে জাহির করার জন্য আমাদের দেখবেন পরীক্ষার সময় ইউনিভার্সিটিতে আমাদের অনেক ছেলেপেলেকে পাওয়া যায় না, হলভর্তি, তারা খুব ব্যস্ত। কেউ প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত, কেউ ডিভাইস নিয়ে ব্যস্ত, কেউ তারপরে প্যাকেজ যাচ্ছে। তার মানে আপনি বলেছেন যে ব্যবস্থাপনায় সমাধান চান কোটায়। আমরা একটু জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে আসতে, যে শেষ কথা কি বলবেন? যেহেতু জনভোগান্তি আছে, আবার দাবি আছে, দুপক্ষেরই দাবি আছে, যৌক্তিক দাবি, দুপক্ষেরই একটি ব্যাপার রয়েছে, সমাধানটা কিভাবে হওয়া উচিত? কোর্টেও রয়েছে বিষয়টি। না, আসলে আমরা যেটা মনে করেছিলাম, তারা তো অবশ্য অনেক মেধাবী এবং আমরা মনে করি হাসনাত আব্দুল্লাহ যারা আপনারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা মনে করি কোর্টের বিষয়টা পর্যন্ত অপেক্ষা করা খুব দরকার ছিল। কারণ একটা জিনিস কি, রাষ্ট্র ব্যবস্থাপনার যে বিষয়টা আপনারা বলছেন এবং কোটা সংস্কার আপনারা চান, সব কিছু মিলিয়ে আমরা যদি সেদিন পর্যন্ত অপেক্ষা করতাম কোর্টের সর্বশেষ রায়টা পর্যন্ত, তাহলে মনে হয় এটা কিন্তু একটা যৌক্তিক সমাধানের ক্ষেত্রে যেত। ওই ক্ষেত্রে তাদের পছন্দ অপছন্দের বিষয়টা কিংবা সরকারের কাছে তারা একটা দাবি দিতে পারতো যে এই বিষয়গুলো আমাদের মনোভূত হয়নি, আমরা এইগুলো সংস্কার চাই। কিন্তু এখন একদম ঢালাও যে সংস্কারের বিষয়টা বলা হচ্ছে, এখানে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতকে কিন্তু একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং
এবং আমি তো মনে করি আমাদের আইনমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন, আমাদের বিশেষ করে সরকার বিভিন্ন পর্যায় থেকে নানা ব্যাখ্যার মাধ্যমে কিন্তু বারবার বোঝানো হয়েছে সর্বোচ্চ আদালত থেকে যে রায়টাই দিবেন ওইটাই কিন্তু চূড়ান্ত। এরপরেও যদি কোনো কিছু থাকে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আছেন, তিনি তো কখনোই আমার কাছে মনে হয়েছে মানে জনগণের সিদ্ধান্তের বাইরে, এবং আমি মনে করি আজকে যে স্মার্ট বাংলাদেশের যোগ্য অংশীদার যারা, বিশেষ করে আমাদের ছাত্ররাই তো এই সমস্ত কাজগুলো করবেন, এবং এই যে মেধাবী অংশটা তারা কখনো কিন্তু এটার বিপক্ষে যাবেন না। আরেকটা কথা বলি, মানে আমার মেধাবী সম্পর্কে একটা বিষয় আছে, যেমন এই বিশেষ করে হাসান আব্দুল্লাহর যখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে লাইব্রেরির যে ভোট থেকে লাইনটা দেয়া, তো বিসিএস মানেই তো শুধু কিন্তু মেধাবী না। যেমন আমি যদি বলি যে মানুষটা গবেষণা করে যে আমাদের প্রত্যেকটা জমিকে 3 ফসলই করে ফেলেছেন, এবং যেই আমের যে আজকে বাংলাদেশের যে ধরন, কিংবা ইলিশের যে উৎপাদন, কিংবা সবজির যে উৎপাদন, তারা কিন্তু তাহলে মেধাবী না। মেধাবী মানেই কিন্তু শুধুমাত্র বিসিএস ক্যাডার। আমি একটা কথা বলতে পারি, আমি অনেক ক্যাডার মানুষকে চিনি যারা কোনোদিন কোনো একটা সাহিত্যের কিছু না পড়ে মুখস্থ বলে দিতে পারে সুজন বাদিয়ার ঘাট কে লিখেছে, নৌকাডুবি কে লিখেছে, অগ্নিবীণা কে লিখেছে, এতটুকুই বিদ্যে। তো এটা কিন্তু কখনোই আমি মেধার সর্বোচ্চ মনে। এখন হ্যাঁ, প্রতিযোগিতার মাধ্যমে তারা এই বিসিএস অংশগ্রহণ করতে চান, তাদেরই স্বপ্ন অবশ্যই থাকতে পারে ম্যাজিস্ট্রেট হওয়া কিংবা এসপি হওয়া কিংবা অন্য কিছু হওয়া, এটা কিন্তু তাদের অবশ্যই অধিকার রয়েছে। কিন্তু মেধার যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু সর্বৈব সব জায়গায় সত্য নয়। তা আরেকটা জিনিস যেটা আমার কাছে যেটা মনে হয়, তারা আমি হাসান আব্দুল্লাহর কথা যেটা বলছি, তারা খুব সচেতন রয়েছে। তাদের এই বিশেষ করে এই মুভমেন্টটাকে কোনো অবস্থাতেই যেন কেউ পলিটিক্যালি আগের মতো ছিনতাই করতে না পারে, তারা সতর্ক রয়েছেন, এবং আমি মনে করি এই সতর্কটা খুবই জরুরি। আমরাও চাই তারা তাদের যে অন্ততপক্ষে কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করে তারপরে দেখুক কি করা যায়। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং হাসনাত আব্দুল্লাহ এবং মেহেদী হাসান, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই আলোচনা থেকে যে বিষয়টি উঠে আসলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ বললেন যে রিসার্চ বেস একটি সংস্কার চান, এবং জনাব মেহেদী হাসান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যিনি সভাপতি, তিনি বললেন যে আসলে ব্যবস্থাপনায়, কোটার ব্যবস্থাপনা একটি সমাধান চান এবং কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার কথা বললেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আজকে দেশ সাম্প্রতিক এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।